সহসায় থামছে না ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, তেহরানে নতুন হামলার পরিকল্পনা ওয়াশিংটনের, কঠোর হুঁশিয়ারি আইআরজিসির। অস্ত্র সমর্পণে হামাসের সম্মতির পরও গাজায় ইসরায়েলি হামলা, উভয় পক্ষকে ট্রাম্পের পরিকল্পনা অনুসরণের আহ্বান জাতিসংঘের। হামলা ও খাবারের অভাবে স্পেন থেকে পুনরায় মরক্কোর পথে হাজার হাজার অনুপ্রবেশকারী, একদিনে ছেড়েছে 50,000। সমুদ্রপথে মরক্কো থেকে স্পেনে এসেছি, তবে স্থানীয় মরক্কো অভিবাসীরা আমাদের উপর নির্যাতন চালিয়েছে, কয়েকজনকে তারা হত্যা করেছে। মরক্কোর মানুষে মরক্কোবাসীকে হত্যা করছে, খুবই লজ্জার বিষয়। কিয়েভে ভয়াবহ রুশ হামলায় নিহত 9 ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বললেন ট্রাম্প। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে, সঙ্গে আছি আমি সঞ্জিতা হক। সময়ের সঙ্গে কমে আসছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের সম্ভাবনা। তেহরানে নতুন করে হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ কথা জানিয়েছে ওয়াশিংটন। এদিকে কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা তেলবাহী ট্যাঙ্কারেও চালায় হামলা। এমনকি মার্কিন মিত্রদের কঠোর হুঁশিয়ারি আইআরজিসির। ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর জানিয়েছে ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। সংস্থাটি জানায় হামলায় জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। হামলার উৎস ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে। এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর পাহারায় থাকা দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের দাবি সতর্কবার্তা অমান্য করে নির্ধারিত পথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করায় ট্যাঙ্কারগুলোকে থামানো হয়েছে। আরও 4টি জাহাজ গতিপথ পরিবর্তন করে ফিরে গেছে বলেও জানিয়েছে তারা। এদিকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনার খবর অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি নিয়ন্ত্রিত সামুদ্রিক সংস্থা জানিয়েছে বাবাল মানদেব প্রণালী দিয়ে চলাচলের জন্য কোনো শুল্ক নেওয়া হবে না। এ নৌপথ উন্মুক্ত রয়েছে বলেও দাবি করেছে তারা। এরই মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য হামলার প্রস্তুতির খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়ে সমন্বয় করেছে বলে জানিয়েছে কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম। তবে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর অস্থিতিশীলতা দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দামে বড় ধরনের প্রভাব পড়বে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। হামাস অস্ত্র সমর্পণে সম্মত হওয়ায় খুশি ইসরায়েল, এ খবর জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না হলে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও সাফ বার্তা আইডিএফের। যুদ্ধবন্ধের সম্ভাবনার মধ্যেই গাজা, পশ্চিম তীর ও দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের মধ্যস্থতায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো সম্পূর্ণ নিরস্ত্রীকরণে সমঝোতা হয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এ পরিকল্পনায় তারা সম্মত হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। ট্রাম্পের দাবি, গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে ইসরায়েল খুবই খুশি, তবে হামাস পুরোপুরি অস্ত্রমুক্ত না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এদিকে ট্রাম্পের শান্তি আলোচনার মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে গোলাবর্ষণ করেছে দখলদার ইসরায়েল বাহিনী। বিভিন্ন এলাকায় নতুন করে প্রাণহানির খবর পাওয়া গেছে। অধিকৃত পশ্চিম তীরে অভিযান, গ্রেপ্তার এবং বসতি স্থাপনকারীদের উপরও হামলা চালানো হয়েছে। গাজা চুক্তি নিয়ে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই রোডম্যাপ অনুসরণ করতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এছাড়া গাজায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে একটি গঠনমূলক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে ইইউ নেতা কাজা কাল্লাস। গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় 3 বছর ধরে চলা সংঘাতের অবসানের পথ খুলতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ইসরায়েলের অবস্থানই চুক্তি বাস্তবায়নে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। সমুদ্রযোগে মরক্কো থেকে স্পেনের সিউতা অঞ্চলে আসার পথে মৃত্যু হয়েছে অন্তত 57 অভিবাসন প্রত্যাশীর।
গত 2 দিনে অঞ্চলটিতে 60,000 অনুপ্রবেশকারী ঢুকেছে বলে জানিয়েছে স্পেন সরকার। তবে ফেরত পাঠানো হয়েছে প্রায় 50,000 মানুষকে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। শিগগিরই সিউতার এই সংকট নিয়ে ইই এর 22 দেশের জরুরি বৈঠকের আহ্বান। যেই পথে মরক্কো থেকে স্পেনে এসেছে হাজার হাজার অবৈধ অভিবাসী, ঠিক সেই পথে আবার নিজ দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন তারা। গেল বৃহস্পতিবার সমুদ্রপথে সাঁতরে কিংবা টায়ারে ভেসে মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউতায় পাড়ি জমান কয়েক হাজার অভিবাসী প্রত্যাশী। দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্ত হয়ে উন্নত জীবনের আশায় মূলত তাদের এই দুর্গম যাত্রা। তবে সিউতায় পৌঁছানোর 24 ঘন্টা পরই পাল্টে যায় দৃশ্যপট। আগে থেকে আসা স্থানীয় মরক্কো অভিবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে নতুনদের। ঘটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা। এতে হতাহত হন অনেকে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো সিউতা অঞ্চল। সমুদ্রপথে মরক্কো থেকে স্পেনে এসেছি, তবে স্থানীয় মরক্কো অভিবাসীরা আমাদের উপর নির্যাতন চালিয়েছে। কয়েকজনকে তারা হত্যা করেছে। মরক্কোর মানুষে মরক্কোবাসীকে হত্যা করছে, খুবই লজ্জার বিষয়। এছাড়া খাবারের অভাবে অর্ধাহারে অনাহারে থাকতে হয় তাদের। অর্থ উপার্জনের কোনো পথ নেই বলেও হতাশ হয়ে পড়েন অনুপ্রবেশকারীরা। তার উপর প্রয়োজনীয় পণ্য কিনতে দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ। উন্নত জীবনের জন্য স্পেনে এসেছিলাম। এখানে একটা সিগারেট কিনতে 2 ইউরো দিতে হয়। এখানে কোনো কাজ নেই, তাই ফিরে যাচ্ছি। সিউতার স্থানীয়রা অনেক বর্বর। তাই বাধ্য হয়ে স্পেন থেকে পুনরায় মরক্কোতে ফিরে যাচ্ছেন হাজার হাজার অবৈধ অভিবাসী। অনেককে আবার জোর করে ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। মরক্কোর এই অভিবাসী সংকটে উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। জাহানারা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 9 জন নিহত এবং আহত হয়েছেন আরও 23 জন। রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতির সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরে একের পর এক বিস্ফোরণে শহরের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় বহু এলাকায়। কিয়েভের দার্নিতস্কি ও সোলোমিয়ানস্কি অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং ভবনের ছাদ ধসে শিশুসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া একটি আবাসিক ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি চান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানান ট্রাম্প। শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, অত্যাধুনিক এ প্রযুক্তি অন্য দেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এদিকে জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন আন্তর্জাতিক সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করেছেন এক তরুণী। দিল্লির যন্তর মন্তরের শিক্ষার্থী আন্দোলনের সময় আপত্তিকর মন্তব্যের জেরে মোদীর কাছে ক্ষমা চান তিনি। এর আগে সামাজিক মাধ্যমে মোদী আপত্তিকর মন্তব্যের বিষয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিওতে তিনি তরুণদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। শুক্রবার রাতে হঠাৎ ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাইলেন এক তরুণী। মুহূর্তেই ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিওতে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় আপত্তিকর মন্তব্যের জেরে নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়েছে ওই তরুণী।
ভাইরাল ভিডিওতে তরুণী বলেন, আন্দোলনের সময় কিছু লোকের প্রভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক অপমানজনক মন্তব্য করেছেন তিনি। এটিকে নিজের প্রথম ও শেষ ভুল আখ্যা দিয়ে পুরো দেশবাসীর কাছে ক্ষমা চায় তরুণী। হাত জোড় করে নিজের ভুলের জন্য অনুশোচনা জানায়। যদিও এফবিআই এ মেয়েটির বয়স 25 বছর উল্লেখ করে, তবে তরুণীর দাবি মাত্র 15 বছর বয়স তার। এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক বার্তার কয়েক ঘন্টার মধ্যেই তরুণীর এই ভিডিও প্রকাশ্যে আসে। প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় ক্ষোভের বদলে তরুণদের সংযমের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, গালি কখনো সমস্যার সমাধান করতে পারে না। আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে তাদের ক্ষমা করে দিতে চান এবং সমাজকে এটি মেনে নেয়ার অনুরোধ করেন। जो आक्रोश है उसको भली भांति समझ सकता हूं। एक कल्चरल शॉक है कि हमारी बेटियां इस प्रकार की भाषा कैसे बोल सकती हैं, लेकिन समय है इन बच्चों को गले लगा करके राह दिखाने का। मैं उन्हें माफ करना चाहता हूं। समाज भी मेरी इस बात को स्वीकार करे। এর আগে বুধবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার জন্য মেয়েটির বিরুদ্ধে নয়ডার একটি থানায় অভিযোগ দায়ের করা হয়। নয়ডা পুলিশ একটি 0 এফআইআর দায়ের করে, যা পরবর্তীতে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ও এসটিএফ। শুক্রবার বর্ধমান জেলার রেনেসা হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত জৈশী মোহাম্মদ সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। হামিদের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সূচি ও ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি পাওয়া গেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। গ্রেফতারের সময় হামিদের এক সহযোগী পালিয়ে যায়, তার খোঁজ চলছে। এদিকে বিষয়টি জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বলে কোনো মন্তব্য করেননি শুভেন্দু। ক্রাইম পেট্রোলের গল্প যেন বাস্তবে রূপ নিল। ভারতের গুজরাটের জামনগরে হত্যার পর এক নারী প্রেমিকের কারখানার নিচে পুঁতে রাখে স্বামীর মরদেহ। প্রায় 2 বছর পর বেরিয়ে এলো আসল সত্য। সম্প্রতি সেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের করছে পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ জগতের গল্পকে হার মানানো এই ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের জামনগরে। পুলিশ জানায়, 7 বছর আগে জিগ্নেশ মাভাদিয়ার সঙ্গে বিয়ে হয় পৃথ্বীর। তাদের সংসারে রয়েছে 2 কন্যা সন্তান। তবে বিয়ের পর নীলেশ মনসুখের সঙ্গে পরকীয়ায় জড়ান পৃথ্বী। তাদের অবৈধ সেই সম্পর্কের প্রধান বাধা হয়ে ওঠেন স্বামী জিগ্নেশ। তাই তাকে সরাতে করা হয় নীল নকশা। 2024 সালের 31শে মে পূর্ব পরিকল্পনা অনুযায়ী জিগ্নেশের পানিতে সায়ানাইড মিশিয়ে দেন স্ত্রী পৃথ্বী। এতে মৃত্যু হয় জিগ্নেশের। এরপর কয়েকজনের সহায়তায় মরদেহ জামনগরের দরেড জিআইডিসি শিল্পাঞ্চলের একটি কারখানায় কংক্রিটের মেঝের নিচে প্রায় 12 ফুট গভীর গর্ত খুঁড়ে পুঁতে ফেলা হয়। হত্যার পর প্রায় 2 বছর ধরে জিগ্নেশের পরিবারকে বলা হয় তিনি কাজের জন্য অস্ট্রেলিয়ায় গেছেন। এমনকি দাবি করা হয় তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত সেখানে মোবাইল ফোন ব্যবহার বা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি নেই। তবে সম্প্রতি জিগ্নেশের বড় ভাই অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিয়ে তার ঠিকানা ও যোগাযোগের তথ্য চাইলে পুরো ঘটনায় নতুন মোড় নেয়। পুলিশের দাবি, পরিবারের প্রশ্নের মুখে পৃথ্বী এক পর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে কারখানার কংক্রিটের মেঝে খুঁড়ে উদ্ধার করা হয় দেহাবশেষ। ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তা। এ ঘটনায় পৃথ্বী, তার প্রেমিক নীলেশ মনসুখ এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের পুরো ঘটনা জানতে চলছে তদন্ত। জাহানারা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। রেকর্ড ভাঙছে এল নিনোর তীব্রতা। জাতিসংঘের সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও শক্তিশালী হয়ে বিশ্বজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, খরা, দাবানল ও অতিবৃষ্টির ঝুঁকি বাড়াবে এই আবহাওয়া পরিস্থিতি। এমনকি আগামী বছরও চরম আবহাওয়ার প্রভাব অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে এল নিনো। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের যে অংশ দিয়ে এই আবহাওয়া ব্যবস্থার তীব্রতা পরিমাপ করা হয় সেখানে টানা 15তম সপ্তাহের মতো রেকর্ড উষ্ণতা দেখা গেছে। তবে বিজ্ঞানীরা বলছেন এল নিনো এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এর প্রভাব আগামী বছরের বসন্ত পর্যন্ত স্থায়ী হবে বলে সতর্ক করেছেন তারা। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে শক্তিশালী হতে থাকা এল নিনোর কারণে এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে খরা ও দাবানলের ঝুঁকি বাড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ ইউরোপের বিভিন্ন এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা জলবায়ু পরিবর্তনের কারণে এল নিনোর প্রভাব আরও তীব্র হয়ে উঠবে। এল নিনোর প্রভাব কেবল শুরু হয়েছে বলে জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার মতে জলবায়ু সংকটের মূল কারণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার। তাই আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার, তাপপ্রবাহ মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধি এবং কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন গুতেরেস। New forecasts released today by the World Meteorological Organization. বিজ্ঞানীদের আশঙ্কা চলতি বছরের শেষ দিকে এল নিনো সর্বোচ্চ তীব্রতায় পৌঁছাতে পারে। আগামী বছর উত্তর গোলার্ধে বিশ্বের ইতিহাসের অন্যতম গ্রীষ্মকালের দেখা মিলতে পারে বলেও সতর্ক করেছেন গবেষকরা। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।